আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো একদম ইউনিক একটি ডেজার্ট রেসিপি। এমন অনেকেই আছে যারা ডেজার্ট তৈরি করতে খুবই পছন্দ করে, তার মধ্যে আমিও একজন। আমার খুবই ভালো লাগে ডেজার্ট তৈরি করতে, এবং যেটা দেখতে হবে ইউনিক এবং খেতেও হবে অসম্ভব মজার। আজ যেটা শেয়ার করব সেটা আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। এটা দেখতেও অনেক বেশি ইউনিক আর খেতে তো অসাধারণ হয়। আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে ভেতরে ফিলিংটা তৈরি করে নিব, যেটা আমি দুধের খিসা তৈরি করব। আর এটা তৈরি করতে 5 মিনিটের মতো সময় লাগবে। চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি 1 কাপ তরল দুধ। দুধটাকে আগে থেকেই জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই মিশ্রণটা কিন্তু খুবই দ্রুত ঘন হয়ে যাবে। আমি চুলার আঁচটা এখনও জ্বালিয়ে নিইনি। সব কিছুকে মোটামুটি ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখন চুলার জালটাকে জ্বালিয়ে নিয়েছি। এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। যেহেতু গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার ইউজ করেছি, মিশ্রণটা ঘন হতে কিন্তু একদমই সময় লাগবে না। যখন এটা কিছুটা ঘন হয়ে আসতে শুরু করবে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে চাইলে আপনারা ঘিও ইউজ করতে পারবেন, তবে তেল দেওয়া যাবে না, তাহলে টেস্টটা খুব একটা ভালো আসবে না। সব কিছুকে একসাথে নেড়ে জাল করতে করতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত দ্রুত ঘন হয়ে আসছে। এই মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে এসেছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে এর থেকে বেশি আর ঘন করা যাবে না, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। দুধের মিশ্রণটাকে ঠান্ডা হতে রেখে এখন আমি একটা চিনি শিরা তৈরি করে নিব। চুলা একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গলে এটাতে কয়েকটা বলক আসা পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। আর এটার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান। এটা দিলে যেমন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা কালারও আসে। তবে হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা এখানে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া ইউজ করতে পারেন। আর এটাকে কোনো 1 তার বা 2 তারের চিনি শিরা তৈরি করব না। এটাতে বলক আসার পরে 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এখানে আমি বেশ কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিচ্ছি। আমি টোটাল এখানে 6-7 পিস পাউরুটি ইউজ করব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি, সেটাকে ফেলে না দিয়ে সেটাকে ব্লেন্ডারে খুব ইজিলি কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায়। সাইডের অংশটাকে কেটে নেওয়ার পরে পাউরুটিগুলোকে আমি বেলনের সাহায্যে একদম পাতলা করে বেলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেলে নেওয়ার পরও সাইডের অংশটাকে কেটে নিতে পারেন, তবে আমি আগেই কেটে নিয়েছি। এখন একটা করে পাউরুটির পিস নিয়ে সেটার উপর দুধের খিসাটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চা চামচের মতো করে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তারপর এটাকে খুব ভালোভাবে রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পরে সাইডে একটুখানি পানি লাগিয়ে নিলেই কিন্তু খুব সহজে দেখবেন একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যাবে। এই তো একটা রোল কিন্তু তৈরি হয়ে গেল। এখন একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপর এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি তেল আমি এখানে ইউজ করিনি। এর সাথে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভাজলে এটার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। অবশ্যই চেষ্টা করবেন তেলের সাথে কিছুটা ঘি দিয়ে নেওয়ার জন্য। আর এগুলোকে ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে আমি একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, তাহলে যেমন খুব সুন্দর একটা কালারও আসবে আর অনেক বেশি মুচমুচেও হবে। আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে আর এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে এভাবেও সার্ভ করতে পারেন, এমনিতেও খেতে অনেক বেশি মজার হয়। তবে চিনি শিরায় দিলে এটার স্বাদ কিন্তু আর অনেক বেশি ভালো আসে। এখন এগুলোকে আমি চিনি শিরায় দিয়ে দিচ্ছি। আর এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায়, তাহলে সেটাকে হালকা গরম করে নিতে হবে। চিনি শিরাতে দেওয়ার পর এটাকে খুব বেশি সময় রাখা যাবে না, একবার উল্টে পাল্টে কয়েক সেকেন্ড রেখে এগুলোকে উঠিয়ে নিতে হবে। এই তো অসম্ভব মজার পাউরুটির মালাই রোল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে আপনারা পাউরুটির মালাই রোল বা শাহি রোলও বলতে পারেন। সাইডে কিছুটা করে পেস্তা বাদাম লাগিয়ে নিচ্ছি, এতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। তবে রেসিপিটি কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খেতে এত বেশি মজার হয় যে নিশ্চয়ই একবার তৈরি করলে বারবার তৈরি করবেন। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না।
বলে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। যে কোনো জিনিস দেখতে ভালো না হলে সেটা কিন্তু খেতেও ইচ্ছা হয় না। আর আজ আপনাদের সাথে যে ডেজার্ট রেসিপিটি শেয়ার করব সেটা দেখতে যেমন অসম্ভব সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। যে কেউ দেখে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আর খেয়ে তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে। একদম পারফেক্ট একটি ডেজার্ট বা পুডিং রেসিপি ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 লিটার তরল দুধ। আমি এখানে কাঁচা দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে জাল করা দুধও ইউজ করতে পারেন। এখন দুধটা জাল করে নিচ্ছি। দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর দুধে ফ্লেভার আনার জন্য আমি লেবুর খোসা ইউজ করব। একটা বড় সাইজের লেবু নিয়ে সেটার উপরের পাতলা সবুজ খোসাটাকে কেটে নিয়েছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব পাতলা করে শুধুমাত্র সবুজ অংশটা কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা কেটে না যায়, তাহলে সেটা খেতে কিন্তু তিতা লাগবে। দুধে বলক আসার পরে লেবুর খোসাটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। 5-6 মিনিটের মতো জাল করে নিব। লেবুর খোসা দিয়ে জাল হতে হতে এর মাঝে আমি একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিব। একটা বাটিতে 1/2 কাপ তরল দুধ নিয়েছি, দুধটা আগে থেকে জাল করা ছিল। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকেও মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা কিন্তু অপশনাল, তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে যে লেবুর খোসাগুলো দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছে। লেবুর খোসাগুলোকে উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আর এর সাথে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মিশ্রণ দিলে যেহেতু দুধটা অনেক দ্রুত ঘন হয়ে যায়, এটাকে নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। নাড়া বন্ধ করার সাথে সাথে কিন্তু এটা নিচে ধরে বা পুড়ে যেতে পারে, তখন কিন্তু এটার টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যাবে। নাড়তে নাড়তে খুব দ্রুত দেখবেন এরকম ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্রিম। ডানোর যে ক্রিমটা পাওয়া যায় সেটার অর্ধেকটা ক্রিম আমি এখানে ইউজ করেছি, তবে কিন্তু এটা অপশনাল। দিতে না চাইলে না দিলে চলবে, আর দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। ডানো ক্রিম দিয়েও এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। আর পুডিংয়ের এই মিশ্রণটা তৈরি হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়টা তৈরি হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। আর খুব ইজিলি স্প্যাচুলাটাকেও কোট করে নিচ্ছে। যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর আপনাদের পছন্দ মতো যে বাটিতে ডেজার্টটা সেট করতে চান সেই বাটিতে ঢেলে নিতে হবে। আমি এখানে আমার পছন্দ মতো কিছু বাটিতে ডেজার্টটা সেট করে নিচ্ছি। এখন এটাকে সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। ডেজার্টটাকে ইউনিক লুক দেওয়ার জন্য উপরে হাফ মুনের যে শেপটা দিয়েছি পুডিং দিয়ে, সেই পুডিংটা তৈরি করে নিব। আর এই পুডিংটাও তৈরি হতে কিন্তু খুবই অল্প সময় লাগে। পুডিং এর জন্য একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলা একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ পানি দিয়েছি। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে চিনিটা পুরোপুরি গললে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন এই ক্যারামেলটাকে একটা বাটিতে সেট করে নিচ্ছি। ক্যারামেলটা সেট হতে রেখে এখানে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ তরল দুধ। এর সাথে 1 টেবিল চামচ দিয়েছি চিনি আর 1 টেবিল চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু 1 কাপ দুধ, চিনির পরিমাণটা এর থেকে বেশি প্রয়োজন নেই। তারপর এটাকে চুলায় দিয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। আর কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে, এটাকে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর যে ক্যারামেল সেট করে নিয়েছিলাম সেই বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আর এই পুডিংয়ের মিশ্রণটাও সেট হতে একদমই সময় লাগে না। যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে, এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি এটাকে আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন পুডিংটাকে একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছে। এটাকে হাফ মুন শেপে কেটে নিব। আর আপনাদের কাছে যদি হাফ মুন শেপের কোনো কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়ে খুব ইজিলি আপনারা কেটে নিতে পারেন। আমার কাছে ছিল না, সেজন্য এখানে আমি একটা ছোট কৌটার ঢাকনা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে হাফ মুন শেপে কেটে নিচ্ছি। এই তো খুব ইজিলি কিন্তু একটা হাফ মুন তৈরি হয়ে গিয়েছে। আর এটা দেখতে কতটা কিউট লাগছে। একইভাবে বাকি সবগুলো কেটে নিয়েছি। আর আমি যে ডেজার্টটাকে সেট হতে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটা ডেজার্টের বাটির উপরে একটা করে হাফ মুন শেপের পুডিং দিয়ে নিচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র ডেকোরেশনের জন্য, আর দিলে খেতেও ভালো লাগে, তবে অপশনাল। আপনারা যদি না দিতে চান না দিলেও চলবে। যেহেতু ঈদ স্পেশাল ডেজার্ট, দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এটার লুকটা অনেক বেশি ভালো আসবে। আর আমি কিছুটা পেস্তা বাদাম গুঁড়া করে নিয়েছিলাম, সেটাকে সাইড দিয়ে ডিজাইন করে দিয়ে দিচ্ছি। পেস্তা বাদামটা দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে।
তবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো বাদামও এখানে ইউজ করতে পারেন। আর এই ডেজার্টটা চাইলে আপনারা ঈদের আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য। যখন এই ডেজার্টটা তৈরি করবেন সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। রেসিপিটি কিন্তু এই ঈদে ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি কোথাও একটুখানি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। শাহি টুকরা এমন একটা ডেজার্ট যেটা ছোট থেকে বড় যে কোনো অকেশনে কিন্তু আমরা তৈরি করে থাকি, কেননা এটা তৈরি করা যেমন সহজ, খেতেও অসম্ভব মজার হয়। আজ শাহি টুকরার একটা রেসিপি শেয়ার করব, তবে একদম ইউনিক আর নতুন স্টাইলে। পুরানোভাবে তো অনেকবার বানিয়ে খেয়েছেন, এভাবে অবশ্য একবার ট্রাই করতে পারেন। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর, একদম ইউনিক, আপনার টেবিলের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিবে আর খেতেও অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। শাহি টুকরা তৈরি করার জন্য প্রথমে ভেতরের খিসাটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিন্তু কিছুটা কমিয়ে বাড়িয়ে আপনারা ইউজ করতে পারবেন। এখন এই সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে জাল করে নিচ্ছি। আর এখানে আমি কাপে 1/2 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দুধে যখন ভালোভাবে বলক চলে এসেছে, এখন আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণ দেওয়ার পরে এটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে। এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কত দ্রুত ঘন হয়ে যাচ্ছে। যখন এরকম বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম ইউজ করতে পারেন। এখন এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর দুধের এই খিসাটা কিন্তু তৈরি হয়ে এসেছে। খুবই অল্প সময়ে খিসাটা তৈরি করে নিয়ে যায়। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এর মাঝে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। যতটুকু চিনি ইউজ করবেন ঠিক ততটুকুই পানি দিতে হবে। আর এটাতে ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছি 2টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। আর একটুখানি দিয়ে দিচ্ছি স্যাফরান বা জাফরান, তবে জাফরানটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা পুরোপুরি গলে বলক চলে আসার পরে এটাকে আর খুব বেশি সময় জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। আর একদম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছে 1/2 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না। চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি। যেহেতু শাহি টুকরা তৈরি করছি, পাউরুটি তো লাগবে। আমি এখানে পাউরুটির পিস নিয়ে নিয়েছি আর সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। আর সাইডের অংশটাকে কেটে নেওয়ার পরে সেটা ফেলে দিতে যাবেন না, সেটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিলেই কিন্তু ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে। আর এই ব্রেড ক্রামসটা যে কোনো রেসিপিতে আপনারা ইউজ করতে পারবেন। এখন পাউরুটির পিসটাকে আমি বেলনের সাহায্যে পাতলা করে বেলে নিচ্ছি। পাউরুটির পিসটাকে বেলে নেওয়ার পরে 4 সাইডে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি বলে বোঝানোর থেকে আসলে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। যেহেতু বক্স শেপে একদমই ভিন্নভাবে আজকের এই শাহি টুকরাটা তৈরি করব, 4 সাইড এভাবে কেটে নেওয়ার পর একটু করে পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে নিয়ে এটাকে 2 সাইড থেকে একটু করে উঠে ফোল্ড করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। পানি লাগিয়ে নিলে খুব ইজিলি কিন্তু একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যাবে। এই তো আমার পাউরুটিটা কিন্তু বক্স শেপে তৈরি হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আর এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। শুধু ঘি দিয়েও কিন্তু শাহি টুকরা ভেজে নিয়ে যায়, তাহলে সেটার টেস্ট অনেক বেশি ভালো আসে। আর তেলের মধ্যে একটুখানি ঘি দিলেও কিন্তু এটাতে কিছুটা ফ্লেভার পাওয়া যায়। যখন তেলটা কিছুটা গরম হয়ে এসেছে, চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে আমি 2 পিস করে বক্স শেপের পাউরুটি দিয়ে নিচ্ছি। আর এগুলোকে একটু সাবধানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যেন এগুলো ভেঙে না যায়। উল্টানোর কাজটা একটু সাবধানে করতে হবে। তবে যদি আপনাদের মনে হয় এগুলো ভেঙে যাচ্ছে, তাহলে চাইলে কিন্তু আপনারা টুথপিক লাগিয়ে নিতে পারেন, তাতে এই ফোল্ডগুলো খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না। আর এগুলো ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রাখতে হবে। বেশি গরম হয়ে যায় যদি তেল, তাহলে কিন্তু খুব দ্রুত এটাতে কালার চলে আসে।
আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এক পিস পাউরুটি থেকে আমি হার্ট শেপের কুকি কাটার দিয়ে এভাবে ছোট ছোট হার্টের মতো শেপে কেটে নিয়েছি। এগুলো আমি ডেকোরেশনের কাজে ইউজ করব, তবে এটা কিন্তু টোটালি অপশনাল। আপনারা এভাবে তৈরি না করতে চাইলে না করলেও পারেন। এগুলোকে এখন দু একবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তবে এগুলোকে আমি চিনি শিরায় সোক করব না, এভাবেই রেখে দিব, তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে। আমি বক্স শেপের সবগুলো পাউরুটির পিসও একইভাবে ভেজে নিয়েছি, সেগুলোকে এখন চিনি শিরায় সোক করে নিব। আর এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে আবারও হালকা করে গরম করে নিতে হবে। হালকা গরম চিনি শিরার মধ্যে আমি এই পাউরুটির বক্সগুলো দিয়ে একবার উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো অনেক বেশি সফট হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না আর এগুলো ভেঙেও যেতে পারে। চিনি শিরায় সোক করে নেওয়ার পরে এখন এগুলোকে সার্ভ করব। আর এই শাহী টুকরাগুলো সার্ভ করা কিন্তু খুবই ইজি। যে খিরসাটা তৈরি করেছিলাম সেটা এখন এই বক্সের মাঝে দিয়ে দিচ্ছি। খিরসাটা 2 টেবিল চামচের মতো করে দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর ওপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচিও দিয়ে দিয়েছি, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। পাউরুটির যে পিসগুলো হার্ট শেপে তৈরি করেছিলাম সেগুলোকে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে শাহী টুকরাটা তৈরি করলে শাহী টুকরাটা অনেক বেশি মুচমুচে থাকে আর দেখতেও কিন্তু একদমই ইউনিক। একদমই ভিন্ন ধরনের কোনো কিছু তৈরি করতে চান তাহলে এভাবে শাহী টুকরাটা তৈরি করতে পারেন। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। আর যদি আপনি এভাবে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ শুকনো সেমাইটাই একদম একটু অন্যভাবে তৈরি করব। এটা খেতেও অনেক বেশি মজার হয় আর দেখতেও খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে এখানে আমি 1 প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন লম্বা সেমাই দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য। এই লম্বা সেমাইগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছে আর এগুলোকে একদম ছোট ছোট করে গুঁড়া করে নিব। আপনারা চাইলে প্যাকেটের মধ্যে রেখেও এটাকে কিছু দিয়ে বাড়ি দিয়ে গুঁড়া করে নিতে পারেন, বা চাইলে ব্লেন্ডারে দিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিলেও কিন্তু গুঁড়া হয়ে যাবে। আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ছোট ছোট করে ভেঙে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে ভেতরে ফিলিংটা তৈরি করে নিব। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা খেজুর কুচি, 3টা মিডিয়াম সাইজের খেজুর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, কিছুটা পেস্তা বাদাম কুচি নিয়েছি আর কিছুটা কাঠবাদাম। এর সাথে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে এটা একটু মাখো মাখো হবে। আর আমি এখানে খেজুর আর 2টা বাদাম ইউজ করেছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও ইউজ করতে পারবেন, চাইলে কিছুটা কিশমিশও ইউজ করতে পারেন। আর এখানে বাদামের পরিমাণ বুঝেই কিন্তু কনডেন্স মিল্কের পরিমাণটাও কম বেশি লাগতে পারে। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছে আর চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে। এখন গুঁড়া করে নেওয়া সেমাইগুলো দিয়ে দিচ্ছে আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো শুকনো প্যানে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটার পরিবর্তে চাইলে আপনি এখানে ঘি ইউজ করতে পারবেন, তবে তেল দেওয়া যাবে না, তাহলে টেস্টটা খুব বেশি ভালো আসবে না। বাটার দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে সেমাই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আমার এখানে হাফ কাপের একটু বেশি লেগেছে। আপনারা যখন ডেজার্টটা তৈরি করবেন সেমাইয়ের সাথে এটাকে নাড়তে নাড়তে বুঝতে পারবেন কতটুকু কনডেন্স মিল্কের প্রয়োজন হচ্ছে। আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা চাইলে কিন্তু ঘরেই খুব সহজে কনডেন্স মিল্ক তৈরি করে নিতে পারবেন। সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মোটামুটি লোতে আছে আর এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। আমি এখানে আরও 1/4 কাপের মতো পানি দিয়েছিলাম। টোটাল আমি 3/4 কাপের মতো পানি এখানে ইউজ করেছি আর কনডেন্স মিল্কটা হাফ কাপেরও একটু বেশি লেগেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাই কতটা ইউজ করছেন। সেমাইয়ের পরিমাণ বুঝেই কিন্তু কনডেন্স মিল্ক এবং পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। পানিটা ইউজ করাতে সেমাইটা কিন্তু বেশ খানিকটা সফট হয়ে এসেছে। আর এটাতে ফ্লেভার আনার জন্য খুব সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিয়েছে। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে 2টা এলাচ থেতো করে ইউজ করতে পারেন। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এখন বেশ জমাট বেঁধে এসেছে, মানে ছাড়া ছাড়া হয়ে নেই। এখন এই সেমাইয়ের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এটাকে সেট করার জন্য আমি এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। সম্পূর্ণ সেমাইয়ের মিশ্রণটাকে বাটার পেপারের উপরে নিয়ে এটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন সেমাইয়ের এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই কাজটা করে নেওয়ার জন্য, তা না হলে সেমাইটা কিন্তু শক্ত হয়ে যাবে। এটাকে ভালোভাবে পাতলা করে ছাড়িয়ে নেওয়ার পরে যে বাদামের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে মাঝ বরাবর দিয়ে নিচ্ছে।
বাদামের মিশ্রণটাকে লম্বালম্বিভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে রোলের মতো করে মুড়িয়ে নিব। আর এটাকে রোলের মতো মুড়িয়ে নেওয়ার সময় আমার এই পেপারটা ছিঁড়ে গিয়েছে, সেজন্য এখানে আমি প্লাস্টিকের র্যাপ নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে বাটার পেপার না থাকলে আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের ব্যাগও ইউজ করতে পারেন। তারপর এটাকে খুব সাবধানে আলতো হাতে মুড়িয়ে রোল তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব ইজিলি কিন্তু রোলটা তৈরি হয়ে গেল। আর এটা তৈরি করার সময় যদি কনডেন্স মিল্কের পরিমাণ কম ইউজ করেন তাহলে কিন্তু এটাকে সহজে রোল করে নিতে পারবেন না, রোল করতে গেলে এটা ভেঙে যাবে। আমি এটাকে রোল করে পলিথিনের র্যাপটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এখন 1 থেকে 1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলেই কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 1.5 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেমাইয়ের এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজার হয়। রেসিপিটি ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি কোথাও একটুখানিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।